হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। অবশ্যই টাইটেলটা দেখে বুঝে গেছেন আজকে কি করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি অনেক বড় একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। তো আমার নতুন চ্যানেলে যারা যুক্ত হয়েছেন আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে আমি নিত্য নতুন যতগুলো ভিডিও পারি দেব ইনশাল্লাহ। আপনাদেরকে আজকে ঘুরতে নিয়ে এসেছি কক্সবাজার, বান্দরবান, পার্বত্য রাঙ্গামাটি, যতগুলো স্পট দেখা যায় অতগুলোতেই যাব ইনশাল্লাহ। তো আজকে রাতের বেলায় নেমে পড়লাম ঢাকা থেকে এসি বাসগুলোতে 1800 থেকে 1500 এবং নন এসিতে 900 থেকে 1000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকা কক্সবাজার যাওয়ার পথে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে কক্সবাজারের এবং চট্টগ্রামের সন্তান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। আসলে এখানে একটা প্রচলিত কথা আছে যে এই মাজার শরীফের যে কচ্ছপগুলো ছিল ওইগুলো আপনার জিন ছিল, মানে দুষ্ট জিনগুলোকে এখানে বন্দি করে কচ্ছপ রূপ দিয়ে বাইজিদ বুস্তামি এখানে রেখে দিয়েছিল। তো শুরুতে আমরা কচ্ছপগুলো দেখিয়েছিলাম। এখানে দেখেন অনেকটা উঁচু স্থানে অর্থাৎ পাহাড়ের মধ্যেই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এখানে রাত্রি বাজে 3টা, যার কারণে সবাই একটু ঘুমিয়ে গেছে। আমাদের 3টা বাস একটা হাইএক্স এখানে এসে থামছে, যার কারণে নিচ থেকে স্পেশাল অনুমতি নিয়ে আমরা উপরে উঠেছি। উপরে উঠে মাজার জিয়ারত করলাম। তো আস্তে আস্তে নামার চেষ্টা করতেছি, নেমেই অনেকটা দূরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারটা জিয়ারত করার পরেই ওই দিক দিয়ে নিচে বিভিন্ন ওয়াশরুম আছে আর কি, ওইখানে যেতে হবে। অনেক জরুরতের আপনারা যারা এখানে আসেন না কেন, আসলে সম্ভবত নিচে জুতা রেখে আসতে হয় এবং এখানে লোক থাকে যাদেরকে দায়িত্ব দিয়ে আসতে পারেন, সমস্যা নেই। তো অপূরূপ সৌন্দর্যের এই ব্লগে আপনাদের সবাইকে আমার স্বাগতম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এই মাজার শরীফ জিয়ারত করতে করতে আপনারা ভুলে যাবেন না বাংলাদেশের মধ্যে যেই আউলিয়ারা এসেছিল ইসলাম প্রচারের জন্য, তারা এই মাজারগুলো তাদেরই। তো মাজার শরীফের পরেই আপনারা যখন নাকি কক্সবাজারে ঢুকবেন এরকম একটা রাবার বাগান পেয়ে যাবেন। সকাল সকাল রাবার বাগান পেয়ে যাবেন, রাবার বাগানগুলোতে ঘুরবেন সকালবেলায়। তো আমরা রাবার বাগানগুলোতে ঘুরলাম, ঘোরার পরে কক্সবাজারের দিকে রওনা হলাম। কক্সবাজারে গেলাম, গিয়ে আমরা একটু দুষ্টুমি করলাম সন্ধ্যার দিক দিয়ে। তো সন্ধ্যার দিক দিয়ে দুষ্টুমি করার পর আপনারা দেখতে পাচ্ছেন ঈদের মৌসুমে, অর্থাৎ ঈদের সময়টা, ঈদের পরের দিন অনেক লোকের সমাগম হয়। এই বছর প্রায় 1,50,000 মানুষের প্রথম দিনে এই সমাগম হয়েছে। হোটেল রিসোর্টগুলো কিন্তু পুরোপুরি বুকিং করেছিল। তা আমরা সূর্য অস্তের যেই মুহূর্তটা ওইটা ধারণ করলাম ক্যামেরায়। তো এখান থেকে আবার আমরা চিন্তা ভাবনা করতেছি রুম নিতে হবে। সারাদিন টায়ার্ড হওয়ার পর তো আর ঘোরাঘুরি করতে মন যাবে না, যার কারণে রুম নিলাম একটা। তো রুমে যাওয়ার জন্য আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে একটু কাছাকাছি একটা রুম নেওয়ার চিন্তা ভাবনা করলাম। আর কক্সবাজারের কাছাকাছি করলে কি হয়, একটা সুবিধা আছে যে কক্সবাজারের কাছাকাছি হলে এই সমুদ্র সৈকত থেকে তাড়াতাড়ি এখানে আসা যায়। তো এখানে এসে মোটামুটি গোসল করলাম, গোসল করে পাওটা ভিজিয়ে নিলাম সুন্দর ঢেউর মাঝি। গোসল করে পাও ভিজিয়ে সুন্দর করে এখান থেকে আমরা দূরে যাওয়ার জন্য আবার চেষ্টা করতেছি। তো সন্ধ্যাবেলায় দেখেন কত সুন্দর মূল মুহূর্ত। এই মুহূর্তগুলো ধারণ করার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে ভিড় করে। লক্ষ লক্ষ পর্যটক এখানে আসে। যতবারই সমুদ্রে যায় ততবারই ভালো লাগে, ঢেউ আসে। তো এই লবণাক্ত পানিগুলো দেখতে 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 সময় ফুরিয়ে গেল অনেকটা সময় ফুরিয়ে যাওয়ার পর এখন বাসায় যাওয়ার চিন্তা ভাবনা করছি। তো বাসা নিয়েছিলাম আগেই, আপনাদেরকে বলা হয়নি, বাসা নিয়েছি। তো হোটেলে গিয়ে তারপরে খাবার খাওয়ার পরে যে বাসাটা নিয়েছিলাম ওইটা কক্সের সামনে ছিল। ওইখানে আপনার প্রায় 12,000 টাকার মধ্যে 2 দিনের জন্য থাকার জন্য একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে। এইখানে আমার
আন্টি আঙ্কেল আমরা সবাই একসাথে যেহেতু গিয়েছিলাম, সবাই একসাথে এখানে থাকার চিন্তা ভাবনা করছিলাম। তারা 2 রুমে, আমি আসছিলাম 1 রুমে, 3 রুমে আমরা সবাই মিলে বাসা ভাড়া নিলাম। বাসা ভাড়া নেওয়ার পরে ওইখান থেকে মোটামুটি মেরিন ড্রাইভে যাওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছিলাম। তো মেরিন ড্রাইভে যাওয়ার জন্য প্রথমে আমরা একটা চাঁদের গাড়ি দেখতে পাই। চাঁদের গাড়ি একটু দাম বেশি চাওয়ার কারণে সিএনজি নিই, সিএনজি অর্থাৎ খোলা সিএনজি দিয়ে টেকনাফের দিকে রওনা হই। আর টেকনাফের দিকে রওনা হওয়ার পর আমরা এরকম একটা দৃশ্য দেখতে পাই, একদিক দিয়ে সমুদ্র আর একদিক দিয়ে পাহাড়। তো একদিক দিয়ে সমুদ্র আরেক দিক দিয়ে পাহাড়, আপনারা দেখলে মানে এই দৃশ্যটা ভাই কোনো টাকা কোনো কিছু এর কাছে কিছু নয় ভাই, এত সুন্দর একটা দৃশ্য। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, যত দূর যায় সমুদ্র আর সমুদ্র, সমুদ্র আর সমুদ্র। এক সময় দেখতে পেলাম সমুদ্রের সাইড দিয়ে যেই বিখ্যাত কাঁকড়া ব্রিজ, না এটা কি বলে ভাই আমি বলতে পারি না, এই জায়গাটা দেখতে পেলাম ভাই। প্রচুর পর্যটক এখানে থাকে মৌসুম কিংবা অমৌসুমে। আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি, কক্সবাজারে আসার পর থেকে আমি দেখতে পাচ্ছি এখানে গরু এবং ছাগল, এগুলা ভাই কোনো মানে বাদ দেওয়া থাকে না। এগুলা একটা মানে এক একটা দেখি খোলাই থাকে, তো খোলা এগুলা দেখতে খুব ভালোই লাগে। তো এই কক্সবাজারের মেরিন ড্রাইভের পরে আমরা আসলাম একটা পার্কে বলতে আপনার এটা সমুদ্রের সাইডেই, এটাকে বলা হয় সম্ভবত, এই পাহাড়টার ওইরকম আমি নামও জানি না ভালো করে, আসলে আমার এই পাহাড় দিকে নতুন আসে। তো তো এই পাহাড়টাতে আমি উঠলাম, অনেক অনেক উঁচু পাহাড়টার উঁচু থেকে পুরো সমুদ্রের যে দৃশ্যটা, এই পুরো দৃশ্যটা মানে কভারেজ করা যায়। তো ভাই এই সিঁড়িগুলো মানে অনেক ঢাল, যেহেতু আমি ঘুরতে গিয়েছি এবং একটু পরিশ্রম করে আপনাদেরকে ব্লগ করার জন্য ব্লগ করে দেখানোর জন্য আমি রয়েছি। তো এই জন্য পুরাতন সিঁড়িটা দিয়ে আস্তে যাচ্ছি। দেখেন পুরাতন সিঁড়িটা আসলে অনেক উঁচুভাবেই দেওয়া হয়েছে, আরেকটা নতুন সিঁড়ি বানানো হয়েছে, ওই সিঁড়িটা আবার মোটামুটি ক্লিয়ার আছে, ওইটা দিয়ে হাঁটা যায়। হাঁটতে ওইটা মানে বয়স্ক লোকেরা উঠতে পারবে, ওইরকম একটা জিনিস আর কি। তো দেখেন এখান থেকে কত সুন্দরভাবে দেখা যায় পাহাড়ের দৃশ্যটা। এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর জায়গা, এইখান থেকে আপনারা পুরো সাগর এবং পাহাড়ের একসাথে নিতে পারবেন। তো সুন্দর করে যখন আমরা এই দিক দিয়ে যাব, সবাই একটু খেয়াল করে যাব যাতে করে মানে পা পিছলে যাতে নিচে না পড়ে, কারণ নিচে পড়লে কিন্তু অনেকটা শরীর খারাপ হয়ে যাবে। তো পর্যটকদের কাছে জিজ্ঞাসা করছিলাম তাদের ফিলিংস কেমন, তারা বলতেছিল খুব অসাধারণ ফিলিংস নাকি। আস্তে কথা বলতে উঠতে শুরু করলাম। অবশেষে আমি উপরে চলে আসলাম। সাথে আমার ছিল আরও 2-3 জন, যারা ছিল তারাও আস্তে উপরে চলে আসলো। আমি মাটির রাস্তাটা ধরলাম, মাটির রাস্তা ধরে ওরা ওইভাবে আসছিল। এখানে মাটির রাস্তা আছে, আমি মাটির রাস্তা দিয়ে গেলাম, ওনারা সবাই ডিজিটাল রাস্তা দিয়ে গেল। আমি মাটির রাস্তা দিয়ে এসে দেখেন কি একটা ভিউ পাইছি ভাই, এটা কি টাকায় হয় ভাই, কি একটা ভিউ, অসাধারণ একটা ভিউ ভাই। সবার টাকা থাকলে কিন্তু এখানে যেতে পারে না ভাই। কথা বলতে অনেকটা উপরে চলে আসছি, এখান থেকে আবার দেখেন এখানে কিন্তু এরকম নারিকেল পেয়ে যাবেন, ডাব পেয়ে যাবেন।
এখানে আপনি খাইতে এখান থেকে 100 টাকা কিংবা 120 টাকা নিবে। তো এইখান থেকে আপনারা সমুদ্রটাকে এরকমভাবে দেখতে পাবেন, এত সুন্দরভাবে আস্তে আস্তে যেতে পারবেন। ওইদিকে আরও সুন্দর জায়গা আছে বসার মতন, তো পর্যটকরা এসে এখানে বসে। তো পাহাড় অনেকটা ঘোরার পরে আবার আমরা চলে গেলাম টেকনাফের দিকে। আস্তে আস্তে আমরা টেকনাফের দিকে যেতে রইলাম, সাথে সাথে সমুদ্রে এই অনুভূতিটা নিতে রইলাম। আসলে কি এই জায়গাটায় অনেক বাইক দেখা যাচ্ছে। আসলেও বাইকাররা যারা আছে এখানে আসে অনেক, কিন্তু তারা সেফটিটা খুব কমই নিয়ে নেয়, বুঝছেন ভাই। ওরা একজন হেলমেট পিনলে আরেকজন পিনবে না, ওইরকমভাবে ওরা বাইক চালায় বেপরোয়াভাবে। কখন যে অ্যাক্সিডেন্ট হয়, কয়েকটা অ্যাক্সিডেন্ট পিছনে দেখে আসছি। যার কারণে বললাম যারা বাইক নিয়ে যান এখানে আপনারা একটু সাবধানে চালাইবেন।
দেখতে দেখতে টেকনাফ শেষ করে আসলাম। এখন আমরা যাব বান্দরবনে। বান্দরবন থেকে আমরা বান্দরবনের উদ্দেশ্যে চাঁদের গাড়ি, একটা মামা চাঁদের গাড়ি নিয়ে নিলাম। তো চাঁদের গাড়ি যে মামা ছিল, যে মামা চালাচ্ছিল, মামা আমার মনে হয় পুরোই আগুন। মামা যখন নাকি গাড়ি চালানো শুরু করলো ভাইয়া, পাহাড়ে যখন ওঠা শুরু করলো, আসলে আর কি তখন আমার আর ভিডিও করা সম্ভব ছিল না। তো আমার সাথে কয়েকজন লোক, যাদের সাথে আমি চাঁদের গাড়িতে উঠেছিলাম, তারা বলতেছিল ভাই ভিডিও করতে হবে না, বাইকে থাকলে ভিডিও করতে পারবা। তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ওনাদের ফিলিংস কীরকম। ওনারা বললো ফিলিংস হলো অসাধারণ। যাকে জিজ্ঞাসা করি সে বলে অসাধারণ। আসলে জিনিসটাই মানে বান্দরবন দেখার, কক্সবাজার দেখার জিনিসটাই অসাধারণ। ঠিক আছে ভাইয়া, এখানে কি এলোমেলো একটা জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা যাচ্ছি হচ্ছে নীলাচল যাচ্ছি। নীলাচল গিয়ে ওইখান থেকে আবার আরেক জায়গায় যাব। ভাই কি বলবো ভাই, এরকমভাবে মামা গাড়িটা চালাচ্ছিল, এঁকো বেঁকো রাস্তা, ভাই ডরই করছিল কখন জানি গর্তে পড়ে যায়। যে খাত, ওই যে আরেকজন তো ভাই মানে বসে পড়ছে রাস্তার মধ্যে উঠতে গিয়ে। তো দেখেন ভাই কি সুন্দর ডিজাইনের বাড়ি পাহাড়ের মধ্যে করছে। ঠিক আছে ভাইয়া, দেখেন কি ঢাল রাস্তা। এই রাস্তা দিয়েই এই রাস্তাগুলো দিয়েই যখন নাকি গভীরে যাওয়া হয় বান্দরবনে, মানে অনেক ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মানে প্রচুর পর্যটক আসে, কারণ এখানে যে একটা সুন্দর দৃশ্য দেখা যায়, ওই দৃশ্যটার জন্য আর কি মানুষ এখানে বেপরোয়াভাবে আসে। তো দেখেন দুনো সাইড দিয়ে পাহাড় কেটে কি সুন্দরভাবে রাস্তা বানিয়েছে। এগুলো কিন্তু পাহাড়ি এই জায়গায় একটা লেচু বাগান করছে, লেচু বাগানটা খুব সুন্দর হয়েছে। এই যে পাহাড়ে ঢাল দিয়ে নামছি আমরা, ঢাল দিয়ে নামতে নামতে মনে হলো যেন বাতাসে আমাকে ধরে নিয়ে যাচ্ছে, যার কারণে আমি একটু ক্যামেরাটা বন্ধ করতে রাজি ছিলাম। তো ভাইয়া বললো ক্যামেরা বন্ধ করে দাও। আন্টিটা তো সবাই হাসাহাসি করছিল। তো এইখান থেকে আমি চলে আসলাম নীলাচল ম্যাপে। তো নীলাচল ম্যাপটা আপনারা যখন দেখেন কত বড় এরিয়া নিয়ে নীলাচল ম্যাপটা। হ্যাঁ, এখানে আদিবাসীদের ঘরবাড়ি আছে, এখানে আপনার একটা শালবন আছে, বিভিন্ন জায়গার যে ম্যাপ, এই ম্যাপটা আপনার এই নীলাচলের পুরো ম্যাপটাই আপনি এখানে দেখতে পাবেন। তারপরে এই ম্যাপ ধরে ধরে আপনারা ঘুরতে পারবেন। তো আমি এখানে চলে আসছি। দেখেন আসলে এই নীলাচল পার্কটাতে আসার একমাত্র কারণই হচ্ছে এরকম একটা ভিউ পাওয়া, যে ভিউটা আপনি অন্য কোথাও কল্পনা করতে পারবেন না। দেখেন কত সুন্দর একটা ভিউ। তো আমি এর সাথে সাথে একটা অনুভূতি নিতে চাইলাম, যে ভিউটা পেয়ে গেলাম 100। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বান্দরবনের শহর। এখান থেকে প্রায় অনেকটা দূরে। তো ওনারা কিভাবে এখান থেকে ওইখানে যায়, এখানে এসে জুমের জিনিস বেচে, তা আমি কল্পনা করতে পারি না। তো যারা এখানে থাকে তারা বোধহয় এখানকার মানে পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে। ভাই দেখেন এরকম একটা ভিউ যে এখানে থাকে, সেইখানে তো মানে বলার মতো না। ঠিক আছে ভাই, এই দিক দিয়ে আদিবাসীদের বাড়িতে যাওয়া যায়। তো আমি এই দিক দিয়ে নামা শুরু করছিলাম। প্রথমধ্যে আরেকজনে বলতেছে ভাই এই দিক দিয়ে যেও না, আমাদের সাথে আসো, আরেক দিক দিয়ে নিয়ে যাই। তখন আমি আবার এখান থেকে পথ পরিবর্তন করে আবার আরেক দিক দিয়ে যেতে শুরু করলাম। দেখেন ভাই এখানে এসে পুরো ফ্যামিলি, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে এরা আসছে, খুলনা থেকে। ঠিক আছে, এরা আসছে খুলনা থেকে, এদের সাথে আমি কথা বললাম, এরা বললো খুলনা থেকে আসছে। তো জায়গায় এদিক দিয়ে ভাই আবার নামতে গেলে ভাই পাহাড়িদের রাস্তা, এদিক দিয়ে আর সিঁড়ি করা নেই। তো পাহাড়িদের রাস্তা দিয়ে নামতে হবে, ওইখান দিয়ে তো আর ভাই আমি নামতে পারবো না, তাই না? যার কারণে আমি চলে আসি। দেখেন এখানে পাহাড়িদের যে সংস্কৃতি, পাহাড়িদের ভাষা, পাহাড়িদের যে এই আগমনের বার্তা, শান্তির বার্তা, এইগুলো চিত্রর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বান্দরবন কত সুন্দর উপজাতি সম্প্রদায়ের বাসস্থান হিসেবে থাকে, তারা তার উদাহরণ ফুটিয়ে তুলেছে। তো এরকম একটা জায়গায় আসতে পারলে মানে নিজের কাছে খুব ভালো লাগে। আর আপনারা যারা দেখতেছেন, আশা করি আমার মাধ্যমে আপনারা দেখতেছেন, আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পাহাড় পর্বত দেখার জন্য আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো দেখেন ওই যে উপরে একটা পাহাড় দেখা যায়, ওই সাইডটাতে যাওয়ারও একটা প্ল্যান ছিল। ঠিক আছে, কিন্তু
আপনাদের জানার আমি সময়টা খুব কম পেয়ে যাচ্ছি এইখানে, মাত্র 4 ঘন্টা। 4 ঘন্টায় ভাইয়া এখানে কয়েকটা জায়গা আছে, ওই স্পটগুলোতেই ঘুরবো, বেশি দূরে যাচ্ছি না। তারপরে আমরা যাব পার্বত্যগ্রাম রাঙ্গামাটিতে, ওইটা হয়তো আপনারা নেক্সট ভিডিওতে পেতে পারেন, এই ভিডিওতে না। এই ভিডিওটা এমনিতে অনেক বড় লং হয়ে যাচ্ছে, আশা আপনারা সবাই দেখবেন। দেখেন কত দূরে, এইগুলো নারায়ণগঞ্জের, তারপরে নরসিংদীর বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসছে। এই যে ভাই অনেকটা বাতাস এই জায়গায়, পাহাড়ের এলাকা তো, এই যে এই জায়গা থেকে এই ভিউটা নিচ্ছে, তো খুব সুন্দর জায়গা, আসলে আসতে পারেন নীলাচল পার্ক। তারপরে আমরা যাচ্ছি ওই জায়গাটার নাম জানি কি বললো, মানে আমি কয়েকটা জায়গা আছে ওই জায়গাগুলোর নামও জানি না। তো ঝুলন্ত ব্রিজ আপনারা হয়তো বা খেয়াল করেছেন, ঝুলন্ত ব্রিজে গেলাম, ঝুলন্ত ব্রিজে ঘুরলাম। তো এখন আমরা ঝুলন্ত ব্রিজটা আবার যাব, ঝুলন্ত ব্রিজ মানে 2 জায়গায় 2টা। তো ঝুলন্ত ব্রিজ দিয়ে আমি যাইতে রইলাম, কয়েকজন আমার সাথে এক পিচ্ছি ছিল, বলতেছে ভাইয়া ভয় পাইতেছে। তো আমার খুব শার্টটাতে ভালোভাবে ধরছে, যাতে আর শার্টটা ছিঁড়ে যাইতেছিল এরকম লাগতেছিল। মানে কয়েকজন লোক আছে যারা এই ঝুলন্ত ব্রিজ দিয়ে যায়, তখন লড়া দেয়, লড়ার কারণে বাচ্চারা ভয় পেয়ে যায়। তো দেখেন ভাই কত সুন্দর ইকো পার্ক এই বান্দরবনে। হ্যাঁ ভাই, বান্দরবনের উপজাতিরা যারা এখানে থাকে ভাই, তাদের কাছে হয়তো বা এটা ওইরকম লাগবে না, কিন্তু আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগে। দেখেন এই যে আপুটা অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে ভয়ে, কাঠের ব্রিজ নাকি নড়তেছে নাকি ভাঙ্গে যাবে বলতেছিল। তো আস্তে আস্তে গেলাম, তো পাহাড় আর সমাগম যদি যেখানে থাকে ওইখানে কি আর কিছু বলতে হয় ভাইয়া। দেখেন আস্তে যেতেছিলাম, যাইতে পাহাড় ব্রিজটা শেষ হয়ে গেল, শেষ পর্যায়ে চলে আসছি। তো উপরে যাব ইনশাল্লাহ, উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো কিছু। তো এইখান দিয়ে দেখতে পারেন এটা পাহাড়ের একটা রাস্তা, এরকম রাস্তা দিয়ে সিঁড়ি করে দিয়েছে। আর আপনাদেরকে পথ বলে রাখা ভালো, এই স্পটগুলোতে ঘুরতে গেলে আপনাদেরকে 50 টাকা ফি দিয়ে ঢুকতে হবে। এগুলো হচ্ছে পার্ক, এই জায়গার পার্ক, বান্দরবনের পার্ক। তো এখানে আপনারা পার্কের মধ্যে বিভিন্ন জিনিস পেয়ে যাবেন, উপজাতিদের বাসা, ঘুরতে যেতে পারবেন। ভাইয়া বলছিল এখানে নাকি অনেক সুন্দর, উপরে জায়গাটা নাকি অনেক সুন্দর, যেহেতু আমার এখানে প্রথমবার আসা হয়েছে, উনি নাকি আরও 2-1 বার আসছে। তো জায়গাটা অনেক সুন্দর বলে আমাকে বললো, যার কারণে আমি আরও একটু ইন্টারেস্টিং হয়ে উপরে উঠলাম। তো দেখেন এই জায়গা থেকে নাকি আরও ওঠা সম্ভব না। আচ্ছা ভাই বলেন, যতক্ষণ আমরা পুরুষ মানুষ আছি, যতক্ষণ উঠতে পারি ততক্ষণই তো উঠবো না। লোকেরা হয়রান হয়ে